Hello! Happy Halloween! Spout brings some coasts today from its new release, Krishna Ether. Original stories by Jane Lauren. In translation, Shambhavi Ghosh. Read by Devdeep. Listen, read, and enjoy! গল্পের নাম অশরীরী হাত। কাউন্টেস দ্য আর্থিসের খুন হবার খবর শুনে সারা শহর কেঁপে উঠলেও আমি আর আমার বন্ধু জাক কিন্তু অবাক হইনি। ওই চমৎকার ভদ্রমহিলার জন্য যে কি দুঃখজনক নিয়তি অপেক্ষা করছে তা আমরা বেশ কিছুদিন আগেই জানতে পেরেছিলাম। এক নিশ্চিত সংকেত এসে আমাদের দেখা দিয়েছিল। অবশ্য সে কথা কারুর কাছে প্রকাশ করলে হয়তো আমাদের পাগল ঠাউরে বসত। যার নির্মম হাত তার বুকের রিভলভার চালিয়ে তাকে শেষ করে দিয়েছিল, তার পরিচয়ও আমরা সেই সংকেত থেকেই জেনেছিলাম। এই সবই বছর দুয়েক আগের ঘটনা। গল্পের পাত্রী তখনও দ্বিতীয় কাউন্টেস দ্য আর্থিস হয়ে ওঠেননি। তিনি তখন মার্কি দে স্ট্রাডার বিধবা স্ত্রী। তার সৌন্দর্য তখন পরিপূর্ণ। নিজের মার্জিত রুচি এবং আড়ম্বর প্রিয়তার জন্য প্যারিসের সমাজে সুপরিচিত ছিলেন। তার পরনের গাউনগুলো প্যারিসের দর্জিমহলে সাড়া ফেলে দিয়েছিল। বার্ন জোন্সের অপ্রকাশিত নমুনা অনুযায়ী এক থিয়েটারের দর্জিকে দিয়ে তার পোশাক তৈরি করা হতো। সেই পোশাকের কাপড় আবার শুধুমাত্র লন্ডনের শেজ মেরিসের দোকানেই পাওয়া যেত। শহরের সমস্ত ক্লাবগুলো তার অন্দরমহলের সাজসজ্জা নিয়ে আলোচনা করত। সেই ঘরে গালার পালিশ করা সবুজ রঙের চেয়ার, তাতে হিরে বসানো 3 পাতার নকশা, চিনেমাটির বাথটাবে জাপানি ব্যাঙের আদলে গড়া ব্রোঞ্জের পায়া, এই সমস্ত আসবাবই ছিল অসংযমের নান্দনিক চিহ্ন। মার্কিজের বাড়ির লাঞ্চ এবং ডিনারের পার্টিগুলো বহুল চর্চিত। সেসব পার্টিতে শহরের খ্যাতনামা শিল্পী, কবি আর চিত্রকরেরা নিমন্ত্রণ পেতেন, কিন্তু মহিলারা প্রায় পুরোপুরি বাদ পড়তেন। তার বাড়ির মিনা করা সাদা দেওয়াল আর তুষারের মতো কার্পেট মোড়া ঘরটি সাংবাদিক গোষ্ঠীর মধ্যমণি ছিল। সেখানে কারুকার্য করা বেতের ছড়ি আর নীল হাইড্রাঞ্জিয়া ফুলের তোড়া হাতে কাউন্ট মন্টেস্কিউকে প্রায়ই আসতে দেখা যেত। কেতাদুরস্ত ভদ্রলোকেরা ভার্সাই শহরের রাস্তা প্রায় ভুলতেই বসেছিলেন। গোলাপি রেশমের পর্দা আর রাইসনারের নকশায় তৈরি আসবাবপত্রে সজ্জিত স্ট্রাডা প্রাসাদের বৈঠকখানাই তখন সুরুচির তীর্থক্ষেত্র হয়ে উঠেছিল। সেদিন মার্কিজের বাড়িতে একটা অন্তরঙ্গ ডিনার পার্টির আয়োজন করা হয়। যাক আর আমাকে বাদ দিয়ে অতিথি ছিল শুধু অঁরি ট্রামসেল এবং কবি পিয়ের দে লিস। মার্কিজ একটা চমৎকার আঁটো গ্রাউন পরেছিলেন। সেই পোশাক তৈরি করার রহস্য একমাত্র তিনিই জানতেন। তাকে খুশি করবার জন্য আমরা সকলে হলুদ টিউলিপের গুচ্ছ এনে টেবিলে সাজিয়ে দিয়েছিলাম। ঝাড়বাতি ঘিরে টিউলিপ, রূপোর ফুলদানিতে গোছা গোছা টিউলিপ, টেবিলের ওপর নলখাগড়ার মতো ছড়ানো টিউলিপ। কথাবার্তাও চলছিল সাবলীলভাবে, মূলত শিল্প সাহিত্যের বিষয় নিয়েই। ওয়াল্টার ক্রেনের আঁকা গ্রিম ভাইদের রূপকথার নতুন অলঙ্করণ থেকে শুরু করে ম্যাটারলিঙ্ক, কনকোর্ড ভ্রাতাগণ, ইবসেন এবং উটামারো হয়ে লিভার জাদুঘরের ব্রয়েগল আর হোকুসাইয়ের ছবি অধিগ্রহণ অবধি ছিল আমাদের আলোচনার বিস্তার। খাওয়া হয়ে যাবার পর আমরা মার্কিজের পিছু পিছু বৈঠকখানায় ফিরে এলাম। তার গাউনের রংটা ফিকে বেগুনি হাইড্রাঞ্জিয়ার মতো। বেগুনির মাত্রাটা প্রায় গোলাপি ঘেঁষা। শিশির ভেজা ভোরের আভার উপর নীলচে ছায়া ঘনিয়ে আসলে যেমন দেখায়,
ঠিক যেন সেরকমই। সকলে আবার বসে পড়লাম। মার্কিজ একটা কৌচে হেলান দিয়ে একটা টিউলিপের লম্বা ডাঁটি আলতোভাবে চিবোতে লাগলেন। তার ছোটবেলার কি যেন একটা রহস্যময় ঘটনার কথা শোনাচ্ছিলেন আমাদের। প্রসঙ্গটা ওঠার পরে আমাদের কথাবার্তার মোড়ও অতিপ্রাকৃত বিষয়ের দিকে ঘুরে গেল। জাদু, আধ্যাত্মবাদ আর অন্য সব রহস্যবিদ্যা আমাদের এই ক্লান্ত ভয়ার্ত শতাব্দীর শেষ ভাগকে আচ্ছন্ন করে রেখেছিল। কেউ একজন প্ল্যানচেটের কথা তুলতেই মার্কিজ উঠে পড়ে খানসামাকে ডেকে একটা ছোট গোল টেবিল নিয়ে আসতে হুকুম দিলেন। উৎসাহের চোটে তার চোখ মুখের রং বদলে গিয়েছিল। প্রেতলোক থেকে একটা অবিশ্বাস্য কিছু টেনে নিয়ে আসার সম্ভাবনায় তাঁর শিশুসুলভ বিশ্বাসী সত্তাটা নড়ে চড়ে উঠেছিল। হাত দুটো অস্থিরভাবে ঝাপটাতে ঝাপটাতে পায়চারি করতে লাগলেন তিনি। লালচে আভায় আলোকিত ঘরটার চারিদিকে নজর ফেরাতে লাগলেন, যেন যে কোনো মুহূর্তেই কোনো অশরীরী আত্মাকে দেখতে পাবেন। দুঃখের বিষয়, ওরকম গোল টেবিল পাওয়া গেল না। তার বাড়ির সবকটা টেবিল আগের শতাব্দীর ইংরেজি ধাঁচে তৈরি। খানিকক্ষণ ভূতেদের দিয়ে একটা তামার মূর্তিকে নড়ানোর বৃথা চেষ্টা করে শেষ অবধি ওই পথ ছাড়তে হলো। এমনিতেই তো ঠোঁটের ফাঁকে টিউলিপটাকে ঠিক করতে গিয়ে বারবার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন মার্কিজ। যাই হোক, আমাদের এই ব্যর্থতায় সুন্দরী মেজাজি মার্কিজ এতটাই বিরক্ত হয়ে উঠলেন যে বাধ্য হয়ে অঁরি ট্রামসেলকে অন্য এক উপায় বাতলাতে হলো। পদ্ধতিটার নাম নাকি অশরীরী হাত। তার মানে জিজ্ঞেস করায় সে আমাদের আশ্বাস দিল যে জীবিতদের সঙ্গে মৃতের যোগ স্থাপন করার এই নাকি অব্যর্থ উপায়। অবশ্য খুব নির্দিষ্ট কিছু শর্ত আছে, তবে মার্কিজের বৈঠকখানাটা যেহেতু একটা পর্দাঘেরা দালানের মধ্যে দিয়ে খাবার ঘরের সঙ্গে যুক্ত, সে কারণে এই ঘরটা একেবারে আদর্শ। অঁরি গম্ভীরভাবে আমাদের সকলকে সাবধান করে দিয়ে বলল যে খেলাটা বেশ বিপজ্জনক, এর জন্য সাহস আর মনের জোর থাকা দরকার। মার্কিজ বললেন, বিপজ্জনক? ও কি দারুণ ব্যাপার! আমাদের কি করতে হবে? একটা ঢাকা দেওয়া লণ্ঠন বাদ দিয়ে বিশাল ঘরের সবকটা আলো নিভিয়ে দিয়ে এলো অঁরি। তারপর আমাদের সবাইকে মাঝের দালানের পর্দাটার সামনে মুখ ফিরিয়ে বসতে বলল। প্রথম শর্ত হলো বিশ্বাস। আত্মার অমরত্ব নিয়ে যেন আমাদের কারুর মনে কোনো সংশয় না থাকে। যেমন আমরা সকলেই প্রেত এবং অন্যান্য অদৃশ্য সত্তার অস্তিত্বে বিশ্বাস করি, অতি প্রাকৃত জগতে বিশ্বাস করি, আর সেই জগতেরই রহস্যের সন্ধান করতে চাই আমরা। সকলে মাথা নেড়ে সায় দিলাম। ঘরের মধ্যে হঠাৎ করে একটা প্রগাঢ় নিস্তব্ধতা নেমে এসে আমাদের কিছুটা বেহল করে দিয়েছিল। কয়েক মুহূর্ত আগেই ঘরটা ছিল উজ্জ্বল আলোয় পরিপূর্ণ, কিন্তু এখন সেখানে একরাশ ছায়া এসে হানা দিয়েছে। একমাত্র বাতিটার শিখার মধ্যেও যেন অদ্ভুত তপতপে আলোর রঙ তুলছে। প্যাঁচার নকশা করা নীল রঙের গজ কাপড়ের ঢাকনা দেওয়া বাতিটা আমাদের জ্যোৎস্নার মতো আলোয় ঘিরে রেখেছে। দালানের নরম রেশমি পর্দার ঢেউ খেলানো কুঁচিগুলোও যেন আমাদের মনে এক বিচিত্র প্রভাব ফেলেছে। আমরা পাঁচজন পর্দার দিকে মুখ করে পাশাপাশি বসলাম, ঠিক যেন নাটকের মঞ্চের সামনে বসেছি। দালানের পাশের কুলুঙ্গিতে রাখা রাজকীয় হার্পটা যেন দৃশ্যের নাটকীয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে। অঁরি বলল, কি করতে হবে শোনো। আমি কোনো
একজন অশরীরী আত্মাকে ডেকে আনার চেষ্টা করব। তাকে অনুরোধ করব যে তার উপস্থিতিতে যেন আমাদের মধ্যে শীতের অনুভূতি হয়। যার সবচেয়ে বেশি শীত করবে বুঝতে হবে তাকেই তলব করা হচ্ছে। তাকে তখন উঠে দাঁড়িয়ে পর্দার ফাঁকের ভিতর দিয়ে ওপারের অন্ধকারে হাত বাড়াতে হবে। তার হাতটা যতক্ষণ না অন্য একটা হাত এসে ধরেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাত ধরার পর সে উপস্থিত আত্মাকে প্রশ্ন করতে পারে। সামান্য শিউরে উঠে আত্মাদের কাছে তার প্রার্থনা জানালো অনি। তারপর সে আমাদের সকলের প্রিয়জনের আত্মাদের আহ্বান করল। ওপারের পরিত্যক্ত খাবার ঘরটার মধ্যে যেন এক ঝলক দমকা হাওয়া বয়ে গেল। আমরা উঠে দাঁড়ালাম। শব্দটা কি মনের ভুল? কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম আমার আমার রক্ত হিম হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডে চাপ পড়ছে, কিন্তু কেউই আর সাহস করে এগিয়ে যেতে পারলাম না। অগত্যা মরে নিজেই দায়িত্ব নিল। দালানের দিকে এগিয়ে গিয়ে রেশমের পর্দার ফাঁক দিয়ে হাতটা ঢুকিয়ে দিল সে। বেশ কিছুক্ষণ কেটে গেল। আমরা নিঃশ্বাসটুকুও নিতে পারছিলাম না। কিন্তু শেষমেশ অনি বলল, আমার হাতটা একটু ভারী লাগছে, কিন্তু আর কিছুই হচ্ছে না। অন্য কেউ চেষ্টা করে দেখো। প্রথমে পিয়ের দ্য লিজ অন্ধকার দেওয়ালের মধ্যে হাত বাড়ালো। তারপর মার্কিজের পরে আমি গেলাম। অনুভব করলাম যে আমার হাতের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। ঠান্ডার ভাবটা বাড়তে লাগলো। অন্যদের মতো আমিও টের পেলাম যে হাতটা ভারী হয়ে উঠছে, কিন্তু কিন্তু প্রত্যক্ষভাবে যোগ স্থাপন হলো না। কোনো হাত এসে আমাকে স্পর্শ করল না। একমাত্র যাক কিছুতেই হাত বাড়াতে রাজি হচ্ছিল না। তার এই অনীহা দেখে আমাদের সকলেরই বেশ কৌতুক হলো। আগের তুলনায় অনেকটা হালকা মন নিয়ে নতুন করে পালা শুরু করতে যাচ্ছিলাম। এমন সময় দেখতে পেলাম যাক মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে। বিস্ফারিত চোখে চেয়ার ছেড়ে উঠে কয়েক পা এগিয়ে গেল সে। তারপর তারপর হঠাৎ হার্টটার পায়ের কাছে পড়ে কি অজ্ঞান হয়ে গেল। যন্ত্রটার তারগুলো অস্পষ্টভাবে কুঁকিয়ে উঠল। নিখাত কিছু দেখতে পেয়েছে। আমরা ছুটে গিয়ে তাকে ধরে তুললাম। আলোগুলো আবার জ্বালিয়ে দিতেই গোলাপি আভায় ঘর ভরে গেল। তাকে তাকে আমরা প্রশ্ন মানে জর্জরিত করে তুললাম, কিন্তু কিন্তু যাক বলল সে কিছুই দেখেনি, এমনি মাথাটা একটু ঘুরে গিয়েছিল। বুঝলাম যা দেখেছে তা আমাদের জানাতে চায় না। তার কিছুদিন পরে জাকের সঙ্গে দেখা করতে তার স্টুডিওয়ে গেলাম। সে আমাকে শুকনো স্বরে জিজ্ঞেস করল, তুমি তো মার্কিজের পরিবারকে অনেকদিন ধরে চেনো, তাই না? ছোটবেলায় ওর বাড়িতেও গিয়েছো নাকি? আমি সায় দিতেই সে বলল, সেদিন সন্ধ্যাবেলা আমি যখন ওই অলক্ষণে প্ল্যানচারটার মাঝখানে অজ্ঞান হয়ে যাই, তখন তখন আমি সত্যিই একটা দৃশ্য দেখেছিলাম, কিন্তু কিন্তু কিছু বলতে সাহস করিনি। কি দেখেছিলে? অনি ট্রামসেল যখন দ্বিতীয়বার হাত বাড়ালো, ঠিক তখনই দেখলাম ধোঁয়ার মতো অস্পষ্ট এক মহিলার ছায়া এসে হার্টটার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। মহিলাটির পোশাক বছর 5 আগেকার ধাঁচের। সে সে মার্কিজের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। মার্কিজ দে স্ট্রাডার দিকে? ঠিক তাই। কোনো আত্মা যখন কোনো জীবিত মানুষের দিকে ওই রকম ভাবে তাকিয়ে থাকে, তার মানে কি দাঁড়ায় নিশ্চয়ই জানো? আমি জানতাম না।
যাক বলল, এ হলো মৃত্যু ঘনিয়ে আসার আগে এক নিশ্চিত সংকেত। তার উপরে আবার সেই ছায়ার মুখের ভাবটাও ছিল খুবই করুণ। বারবার সেই মুখটা আমার স্বপ্নে এসে হানা দিচ্ছে। আমি আমি স্মৃতি থেকে তার ছবি এঁকে রেখেছি যাতে তোমাকে দেখাতে পারি। তুমি তো মার্কিজের মা ডাচেস দ্য স্পারকে দেখেছো। আত্মাটা যদি তাঁর হয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ই চিনতে পারবে। যাক আমাকে একটা ক্যানভাস দেখালো। তাতে সাদা পোশাক পরা একটি অল্প বয়সী মেয়ের ছবি আঁকা। ডাচেস দ্য স্পারের সঙ্গে এতটুকু মিল নেই, কিন্তু আর একজনের নাম সঙ্গে সঙ্গেই মনে এলো। তাকেও আমি ভালোই চিনতাম, কাউন্টেস দ্য আর্থেস। যে লোকটিকে আমাদের মার্কিস পরে বিয়ে করেন, ইনি তাঁরই প্রথমা স্ত্রী। তাঁর আত্মা মার্কি দে স্ট্রাডার বিধবার সঙ্গে কেন যোগ স্থাপন করতে চাইছিলেন তা আমরা তখন বুঝিনি, কিন্তু 6 মাস পরে সেই অদ্ভুত দৃশ্যটার একটা ভয়ঙ্কর মানে পাওয়া গেল। মার্কিস ঘোষণা করলেন তিনি রূপবান পুরুষ এমেরি দে মতেনকে বিয়ে করতে চলেছেন। ভদ্রলোকের বিভিন্ন উপাধির একটি হল কাউন্ট দ্য আর্থেস। আসন্ন মেলবন্ধনের খবর ঘোষণা করবার দিনটার কথা কোনোদিন ভুলব না। যাক আর আমি আমাদের সুন্দরী বান্ধবীর বাড়িতে একটি বৈকালিক আসরে হাজির হয়েছিলাম। তিনি বিয়ের কনের মতো সাদা পোশাক পরেছিলেন। টিপট থেকে গরম চা ঢালার সময় অভ্যাসবশত একটা লাল গোলাপের ডাঁটির আগা চিবোচ্ছিলেন। খবরটা এমন এক দুষ্টুমির মেজাজে দিলেন, মনে হলো যেন আর একটা পার্টির ঘোষণা করছেন মাত্র। কিন্তু আসন্ন বিয়ের কথা বলতে বলতেই তার হাতের গোলাপ থেকে 3টে পাপড়ি ঝরে গিয়ে 3 ফোঁটা রক্তের মতোই তার বুকের কাঁচুলির উপর পড়ল। যখন দ্য আর্থেস নামটি উচ্চারণ করলেন, ঠিক তখনই আমাদের বুক একই সময়ে ধরাস করে উঠল। যাক আবার ভূতের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। একবার মনে হলো তাকে গিয়ে ধরতে হবে বুঝি, কিন্তু সেদিন মার্কিজের সালা লোকের লোকারণ্য হয়েছিল, তাই খুব বেশি দৃষ্টি আকর্ষণ না করেই বাইরে বেরিয়ে আসতে পারলাম আমরা। বাইরে আসতেই যাক বলল, ওই লোকটাই ওকে খুন করবে। কাউন্টেস দ্য আর্থেসের অশরীরী আত্মা আজ আবার ওর পেছনে এসে দাঁড়িয়েছিলেন। লোকটা ওর বুকে রিভলভার চালিয়ে মেরে ফেলবে। গোলাপ থেকে 3 ফোঁটা রক্ত ঝরে পড়াটা দেখলে ব্যাপারটা মোটেই কাকতালীয় নয়। পরবর্তী ঘটনাগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিল আমাদের কোথাও বুঝতে ভুল হয়নি।